বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 15ই অক্টোবর, রোজ শুক্রবার। আমি আপনাদেরকে আমার চ্যানেলে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যারা আজকে আমাকে প্রথম শুনছেন, আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের অনুরোধের যে শেয়ার, সেটি কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাদের অনুরোধের শেয়ার নিয়ে আলোচনা করব এবং লাইক কমেন্টসের মাধ্যমে আমার পাশে থাকবেন। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন, তাদেরকেও আমি আন্তরিক অভিবাদন জানাই ও ধন্যবাদ জানাই। আপনারা নিশ্চয়ই আজকে শুক্রবার, আপনারা এবং আমি নিজেও আজকে আমরা সকলেই রেস্টে আছি। যদিও আমরা সাধারণ বিনিয়োগকারী যারা শেয়ার বাজারে বিনিয়োগ করি, আমাদের কাছে আসলে বন্ধের দিনগুলো একটু খারাপই লাগে। আমরা সবসময় চাই যে মার্কেট খোলা ওপেন থাকুক এবং মার্কেটে লেনদেন হোক। আমাদের কাছে বন্ধের দিনটা একটু এই লাগে। কারণ আমরা প্রতিদিন অনেক আশা নিয়ে আমরা হাউজে যাই। সেখানে আমরা চাতক পাখির মতো বসে থাকি, লেনদেন দেখি। আমাদের শেয়ার আসলে ওইভাবে বাড়ে না। আবার একদিন বাড়লে ৫ দিন কমে যায়। মার্কেট বছরের প্রায় অধিকাংশ দিনগুলোতেই নেগেটিভ থাকে। তো আশা নিয়ে যাই, হতাশা নিয়ে ফিরি। এর মাঝেই আমাদের জীবন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে এবং আমাদের যেই লসের পরিধি, সেটিও বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। এছাড়াও আমরা অনেক সময় মার্কেট পজিটিভ মুভমেন্টে দেখলেও অনেক সাধারণ বিনিয়োগকারী বলে থাকেন যে আমার শেয়ারটি বাড়ে না। আসলে আমার শেয়ারগুলো লাল, মার্কেট পজিটিভ থেকে কি লাভ হলো? তো অনেক ধরনের কথা আমরা শুনতে পাই এবং আমরাও এই ধরনের কথা বলি এবং আমি নিজেও বলি। তো আসলে শেয়ার বাজারটা আসলে এইরকম। এখানে মূলত পকেট কাটার একটি ব্যবসা। এই ব্যবসায় মূলত যে ভালোভাবে আ সুনিপুণভাবে একজনের পকেট কাটতে পারবে, সেই মূলত আসলে এখানে গেইনার দিন শেষে। এবং খুব বিচক্ষণতা, দূরদর্শিতা এবং মার্কেট সম্বন্ধে অনেক আ জানতে পারলেই মূলত শেয়ার বাজার থেকে আসলে প্রফিট টেক করা সম্ভব। তো শেয়ার বাজারে আমার আ উম অভিজ্ঞতা যেটা বলে যে এখানে আসলে সবাই শেখার জন্য আসছে। এখানে শেখার কোনো শেষ নেই। আপনি মার্কেট যখন আ নেগেটিভ ট্রেন্ড এ থাকবে, তখন আপনার কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করবে না। আমরা অনেক দেখেছি প্যাটার্ন কাজ করে না। মার্কেট ডাউন ট্রেন্ড এ থাকে এবং সেক্ষেত্রে যেটা হয় যে মার্কেটকে পরিকল্পিতভাবে মার্কেটকে নিচে ফেলানো হয়। তখন কিন্তু আসলে ক্যান্ডেলের আর কোনো অস্তিত্ব আমরা দেখতে পাই না। তো সবকিছু ডিপেন্ড করে আমাদের বিনিয়োগ এবং আমাদের গ্যাম্বলিং যারা আছে তাদের উপরে। আমরা সবসময় পরনির্ভরশীল এই বাংলাদেশের মার্কেটে এবং আমরা এখন পর্যন্ত এইভাবে আমাদের সময়টাকে অতিবাহিত করছি। খুব অল্প সংখ্যক মানুষ আছেন যারা এই শেয়ার বাজার থেকে খুব ভালো বছরে খুব ভালো প্রফিট টেক করতে পারে। তবে এবং যারা খুব ভালো প্রফিট টেক করে তারা আসলে ওই শ্রেণীর মানুষ যারা আ বিভিন্নভাবে বিভিন্ন নিউজে বিভিন্ন মানুষের সঙ্গে মিশে এবং গ্যাম্বলিং এর সাথে সম্পৃক্ততা আ রেখে চলে তারা। তো আমাদের তো আসলে এই ধরনের সুযোগ থাকে না। আমরা সাধারণ বিনিয়োগকারী আসলে আমরা এনালাইসিস দিয়ে যতটুকু লাভ করতে পারি ততটুকুই। যেমন আমরা গতদিনকে বাজার দেখেছি, বৃহস্পতিবারে দেখেছি, শুক্রবারে দেখেছি মার্কেট কিন্তু পজিটিভ ছিল এবং এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা অধিকাংশই কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট দেখেছি। শনিবারে আমরা ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট দেখেছি। তো ইন্স্যুরেন্স সেক্টরে মুভমেন্ট দিলে যেটা হয় বা একটা সেক্টর যখন মুভমেন্টে থাকে তখন ওই সেক্টরের শেয়ারগুলোই বৃদ্ধি পায়। অন্যান্য শেয়ারগুলোর প্রাইস ওইভাবে আ বৃদ্ধি পায় না। তো এই হচ্ছে মূলত আলোচনা। কারণ আমরা এছাড়া এর ব্যতিক্রম কোনো কিছুই দেখতে পাইনি অতীতে। তো আমরা আগামী দিনগুলোতে হয়তো বাজার হয়তো ভালো হলে আমাদের শেয়ারগুলো হয়তো প্রফিটে থাকবে এবং আমরাও হয়তো প্রফিট টেক করতে পারবো। তো আজকে আমি আপনাদের রিকোয়েস্টের কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব। আজকে বেশি কথা বলব না। আপনাদের অনুরোধের শেয়ার নিয়ে কথা বলব এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অনুরোধ করেছেন আমি তাদের শেয়ারগুলো নিয়ে আজকে বেশি কথা বলতে চাই। এবং আপনাদের যেই অনুরোধ সেই বিষয়ে আমি চলে যাচ্ছি। তো আশা করি আজকে শুক্রবার আপনারা সকলেই পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন। এছাড়া শুধু জুম্মার নামাজ না, আপনারা অবশ্যই সবাই ৫ ওয়াক্ত নামাজি, ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আমি সকল সাধারণ বিনিয়োগকারী ভাইদেরকে জন্য দোয়া করি যেন আমরা একটা সাফল্যমণ্ডিত বাজার দেখতে পাই এবং আমরা যেন বাজার থেকে প্রফিট টেকিং করতে পারি। এবং আমাদের যে লস সেটিও যেন কমে আসে। কারণ আমাদের অনেকের পরিবার এই বিনিয়োগের উপরে নির্ভরশীল। তো বিনিয়োগটা যখন ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘমেয়াদী হয়ে যায় তখন মানসিক অশান্তি, মানসিক চিন্তা, দুশ্চিন্তা যত বৃদ্ধি পায় এবং
পরিবারের মধ্যেও এক ধরনের অস্বস্তি কাজ করে এবং নিজের শারীরিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হই, ঠিক আর্থিকভাবেও তেমনটাই ক্ষতিগ্রস্ত হই। তো শারীরিকভাবে সুস্থতা না থাকলে আসলে প্রত্যেকটা মানুষেরই জীবন অচল। তো আমরা চাই সবাই মানসিকভাবে যদি আমরা একটু থাকি, তবে আমরা শারীরিকভাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আম সুস্থ রাখেন এবং আমাদের হায়াতকে নেক হায়াতে পরিণত করেন। তো আজকে আমি ১ম এ আপনাদের রিকোয়েস্টে শেয়ার নিয়ে আলোচনা করব। তো একটু কথা বলে নিলাম। তো আমার কথায় আপনারা কেউ কিছু মনে করবেন না। তো আমি আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমি ১ম এ আমান ফিড নিয়ে কথা বলব। আমান ফিড আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। আমরা দেখতে পাচ্ছি আমান ফিড এই শেয়ারটি আ বৃহস্পতিবারে শেয়ারটি আমরা হল্টেড অবস্থায় পেলাম। হঠাৎ করেই শেয়ারটি হল্টেড হয়ে গেল ৫ কোয়ার্টার নেগেটিভ থাকা সত্ত্বেও। হয়তো অনেকে এই ধরনের প্রত্যাশা আ আমাদের ছিল না। তবে অনেকেরই ছিল। কারণ আমান ফিড কিন্তু এই বছরে সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং ম্যাসকিউলিনিয়াস সেক্টরের এই শেয়ারটি কিন্তু বেশ ভালো একটি শেয়ার এবং এই শেয়ারটির যে ন্যাভ সেটিও আপনারা জানেন যে এই শেয়ারটির ন্যাভ কিন্তু ভালো ২৮.৪৯ এবং এই শেয়ারটি কিন্তু একটা প্রাইস মুভমেন্ট আমরা অতীতেও দেখেছিলাম এবং সে ছোট, ছোট প্রাইস দিয়েই কিন্তু সামনের দিকে মুভমেন্ট করে। এমন না যে শেয়ারটি হুট করে একবারে ৳২০ ৳২২ দেখতেছেন, দেখতে, দেখতে শেয়ারটি ২-১ সপ্তাহের মধ্যে ৳৫০ ৳৬০ এরকম আমরা কিন্তু মুভমেন্টটা এই আমান ফিডের ক্ষেত্রে দেখিনি। তো আমান ফিডের বিষয়ে যেটি বলতে হয় যে এই শেয়ারটির টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে ১৩ কোটি এবং পাবলিক হোল্ডিং এই শেয়ারটি ৩,৫০,০০,০০০ এবং এই শেয়ারটির যে ইপিএস অ্যানুয়াল ইপিএস সহ ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস সেটি কিন্তু নেগেটিভ এসেছে। তবে শেয়ারটির পি রেশিও অন্যান্য শেয়ারের থেকে মোটামুটি সেফটি আমি বলব ১৮.৯১। আশা করি এখান থেকেও তার আবার যে কোয়ার্টার আসবে সেই কোয়ার্টারে হয়তো পজিটিভ আসে সেটিও কমে যাবে। তো এই শেয়ারটির ইয়ারলি যে হাই সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে ৳৩৬ এবং ইয়ারলি যেটি লো ৳১৯.৯০ এবং এই ইয়ারলি লোটা আমরা জানি যে শেয়ার মেক্সিমাম শেয়ারই ২৮শে নভেম্বর ক্রিয়েট করে। তো পরবর্তীতে এই শেয়ারটি ঘুরে যায় এবং এই শেয়ারটির আরএসআই আপনারা দেখতে পাচ্ছেন ৫৮.৭৮ এবং আরএসআই এখনো বাড়ার সুযোগ রয়েছে এবং এখানে যে হিস্টোগ্রামের যে বার সেটিও দেখতে পাচ্ছেন যে ছোট হয়ে আসার পরে একটি কিন্তু গাঢ় আ গ্রিন বার তৈরি করেছে এবং শেয়ারটির যে আরএসআই সেটিও এমএসিডি সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী। তো আগামী দিনে এই শেয়ারটি আমার মনে হয় যে আরো ভালো করার সুযোগ রয়েছে। যেহেতু শেয়ারটি এই বৃহস্পতিবারে শেয়ারটি কিন্তু ১৮ লক্ষ ৮,১৮,০০০ ভলিউম তৈরি করে এবং এটা আজকের যে ভলিউম সেটি আনইউজুয়াল ভলিউমই বলবো। কারণ এই শেয়ারটির ভলিউম কিন্তু আমরা অতীতে দেখেছি যে ২ লক্ষ, ৩ লক্ষ, ১.৫ লক্ষ এই ধরনের ভলিউম এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ছোট, ছোট ভলিউম নিয়ে কিন্তু শেয়ারটির মুভমেন্ট। তো এখানে শেয়ারটি একটি ভলিউম পায় এবং আজকের যে ভলিউম সেটি এখান থেকে প্রফিট টেকিং ভলিউম হয়েছে। অনেকের হয়তো অল্প টাকায় ৳২২ বা ৳২১ এই লেভেলে হয়তো অনেকের বাই ছিল। তো তারা এখানে আজকে প্রফিট টেক করে কিন্তু শেয়ারটি সেল করে দিয়ে বের হয়ে যায় এবং শেয়ারটির ভলিউম কিন্তু এখানে এই কারণে আনইউজুয়ালি ভলিউম বলছি এবং এটা বৃদ্ধি পায়। তো আগামী দিন যদি এই শেয়ারটি ভলিউম করে বা এই শেয়ারটি যদি মুভমেন্টে থাকে তাহলে আমার কাছে মনে হয় এই শেয়ারটি ৳২৪.৬০ অর্থাৎ এই শেয়ারটি যদি আগামী দিন আ আগামী রবিবার অর্থাৎ আ যদি শেয়ারটি হল্টেড হয় তাহলে তো ভালো। সেক্ষেত্রে হল্টেড অবস্থায় গেলে আ আমার যেই বাধাটা সেটি সে যদি পার করে হল্টেড অবস্থায় থেকে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি হল্টেড না থাকে তাহলে কিন্তু এই শেয়ারটি যদি আ ৳২০ ৳২৪.২০ আজকের যে প্রাইস এবং এই শেয়ারটি যদি আমরা ৳২৫ য় ক্লোজ দেখতে পারি। ৳২৫ য় যদি ক্লোজ করে তাহলে কিন্তু এই শেয়ারটি আবার মুভমেন্টে আসবে এবং আমরা এই শেয়ারটির মুভমেন্ট হয়তো সেক্ষেত্রে ৳২৮ র এই আশেপাশে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। এই হচ্ছে মূলত আমান ফিডের বর্তমান অবস্থা। তো আমান ফিড আশা করি সামনের দিনে সাধারণ বিনিয়োগকারীদের এই যে প্রত্যাশা এবং তার ক্যান্ডেল প্যাটার্নের যে সম্ভাবনার সৃষ্টি সেটি সে অব্যাহত রাখবে। তো এই হচ্ছে মূলত আমান ফিড নিয়ে আমার আলোচনা। এরপর আমি একটি ইন্সুরেন্স সেক্টর নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে এশিয়ান ইন্সুরেন্স। তো আমরা একটু দেখি এশিয়ান ইন্সুরেন্সের বর্তমান কি অবস্থা আমরা সেটি দেখব। এশিয়ান ইন্সুরেন্স আজকে ৳৩১
কত পয়সা? ৭০ পয়সায় ক্লোজ হয়েছে এবং শেয়ারটি খুব সুন্দর একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির, এবং এই শেয়ারটি আমরা যদি একটু ছোট করে দেখি যে এই শেয়ারটি আমরা একটা বিষয় জানি যে শেয়ারটি এই ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু একটা ছোট, ছোট মুভমেন্টে আমরা সবসময় দেখেছি এবং মুভমেন্টে আসছে। এখনো এই ইন্স্যুরেন্স সেক্টর মাঝে, মাঝে মুভমেন্টে যায়। তারই ফলশ্রুতিতে আমরা এই এশিয়ান ইন্স্যুরেন্সকেও দেখতে পাচ্ছি। তো এ এশিয়ান ইন্স্যুরেন্সের যে ইয়ারলি হাই সেটি কিন্তু ৳৫৩.৫০ এবং এই শেয়ারটির গত বছর আমরা দেখেছিলাম যে অক্টোবরে আগস্টের দিকে এই শেয়ারটি সেপ্টেম্বরের দিকে সে কিন্তু তার যে হাই ৳৬৩.৫০ এবং ইয়ারলি হাই যেটা সেটি হচ্ছে ৳৫৩ এবং ইয়ারলি লো সেটি কিন্তু সে রিসেন্ট তৈরি করে, অর্থাৎ এই ২৮শে অক্টোবর ৳২১ এবং পরবর্তীতে শেয়ারটি কিন্তু তার প্রাইস আপ করে এবং এই প্রাইসটা আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আমরা যদি ১০ নভেম্বরের দিকে একটু বড় করে আপনাদেরকে দেখাই, আ আপনারা একটু যদি আরেকটু বড় করি, দেখতে পাচ্ছেন যে এই যে এইখানটাতে শেয়ারটি কিন্তু একটা লেভেলে আসছিল, অর্থাৎ তার ওই দিনের যে ক্লোজ প্রাইস সেটি ছিল কিন্তু আ ১০ সরি ৳২৬.১০ এবং সেখান থেকে কিন্তু শেয়ারটি একটা গ্র্যাজুয়ালি আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে এবং এখান থেকে কিন্তু শেয়ারটির আজকের যে হাই ৳৩৩.১০। এখানে একটু উপরে শ্যাডোটা বেশি হয়ে গেছে। এই শ্যাডোটা বেশি ছাড়া এই শেয়ারটির কিন্তু এবং ভলিউম যেটা সেটাও কিন্তু আজকে প্রফিট টেকিং ভলিউম, সেটিও সে খুব সুন্দরভাবে বলে যাচ্ছে আমার কাছ থেকে আজকে প্রফিট টেক হয়ে গেছে এবং আমার আরএসআই সেটিও কিন্তু ৭০ এ চলে আসে। তোমরা যারা নতুন করে বিনিয়োগে আসতে চাও এখানে সাবধানতা অবলম্বন করে বিনিয়োগে আসবে। এবং তার আরএসআই যেটা হিস্টোগ্রামের বার সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হিস্টোগ্রামের বারটি খুবই সুন্দর এবং গ্র্যাজুয়ালি দেখেন খুব সুন্দরভাবে সে কিন্তু বৃদ্ধি করেছে। এবং এই শেয়ারটি গতকালকের যে হাই ৳৩০.৯০ সে তার উপরে কিন্তু আজকে ক্লোজ করছে, অর্থাৎ ৳৩১.৭০। এটি হচ্ছে মূলত এই এশিয়ান ইন্স্যুরেন্সের সবথেকে পজিটিভ সাইড এবং তার আরএসআই রিস্কি জোনে চলে আসছে, কিন্তু হিস্টোগ্রামের এমএএকডি সেটিও কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। তো আমার কাছে যেটি মনে হয় যে এই শেয়ারটি আগামী রবিবারে হয়তো একটু কারেকশন মোডে আসবে এবং সেক্ষেত্রে সে ৳৩০.৯০ তার ফার্স্ট হবে এই কারেকশন আ পজিশন হবে এবং পরবর্তীতে হয়তো সে এই ৳৩০ ই থাকবে। ৳৩০.৯০ এবং ৳৩০ এই লেভেলে শেয়ারটি তার এই কারেকশন শেষ করে সে কিন্তু আবার আপট্রেন্ড কন্টিনিউ করবে এবং সেই আপট্রেন্ডটাকে যদি সে ধরে রাখতে পারে তাহলে আমার কাছে মনে হয় শেয়ারটি এই ৳৩৬.৬০ এই আশেপাশে আমরা এই এশিয়ান ইন্স্যুরেন্সকে দেখতে পাবো। তো এশিয়ান ইন্স্যুরেন্সের একটু আমরা হিস্ট্রিটা দেখি। এশিয়ান ইন্স্যুরেন্সের আ আমরা পি রেশিও দেখতে পাচ্ছি ১৬ এবং তার ইপিএস ৳১.৯৭। এছাড়াও এই শেয়ারটির টোটাল সংখ্যা হচ্ছে মাত্র ৪ কোটি এবং পাবলিক হোল্ডিং ২,৩৭,০০,০০০ এবং ২০২৩ এর যে ক্যাশ ডিভিডেন্ড সেটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের ১১% ক্যাশ দিয়েছিল এবং এই শেয়ারটির ন্যাব ২৮.৫৫ এবং এই থার্ড কোয়ার্টার যে ইপিএস সেটি কিন্তু নেগেটিভ আসে। তবে ইন্স্যুরেন্স সেক্টরে এই নভেম্বর-ডিসেম্বর মাসে আমরা সবসময় দেখি পজিটিভ মুভমেন্টে থাকে। তো এইখানে এসে হয়তো এই শেয়ারটি এই যে একটু কারেকশনটা শেষ করে আবার শেয়ারটি আবার তার পজিটিভ মুভমেন্ট অব্যাহত রাখবে। তো এই হচ্ছে মূলত এশিয়ান ইন্স্যুরেন্স নিয়ে আমার আলোচনা। এরপরে আমি এটা কি MHSML অর্থাৎ মুজাফফর, এটা মুজাফফর হোসেন স্পিনিং মিলস, যেটা MHSML দ্বারা বোঝায়, অর্থাৎ টেক্সটাইল সেক্টর। এই শেয়ারটিও আজকে আমরা পজিটিভ দেখেছি এবং এই শেয়ারটি আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। এই শেয়ারটির পি রেশিও ১৮, ভালো মোটামুটি বলা চলে এবং অ্যানুয়াল যে ইপিএস সেটিও কিন্তু ভালো এসেছে। এই শেয়ারটির প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে এবং এই শেয়ারটি আশা করি প্রাইস অ্যাকশন হবে। এর বিশেষ কিছু কারণও আছে, সেটিও আপনাদেরকে বলব। আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটির যে ইয়ারলি হাই ৫২ সপ্তাহ সেটি জানি যে ইয়ারলি হাই সেটি হচ্ছে ৳২৬.৫০। একটু ভালো করে লক্ষ্য করবেন এবং রিসেন্ট যে হাই সেটি আমরা রিসেন্ট হাইটি দেখতে পাচ্ছি শেয়ারটি ১৮ই আগস্টে
করে 21 টাকা 90 পয়সা এবং পরবর্তীতে শেয়ারটি ডাব্লু প্যাটার্ন আকৃতিতে মুভমেন্টে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে তার এই মুভমেন্টটাকে ধরে রাখতে পারেনি এবং সে ডাউন ট্রেন্ডে চলে আসে এবং 29 সেপ্টেম্বর সে সর্বশেষ তার যেই আঘাত এই ডাউন ট্রেন্ড সেটিকে কমপ্লিট করে 13 টাকা 40 পয়সা এবং এর পরবর্তীতে শেয়ারটি যে ছোট, ছোট মুভমেন্ট আমরা দেখেছি 13 টাকা 40 পয়সা থেকে 13 টাকা 14 টাকা 80 পয়সা এই ধরনের মুভমেন্টে শেয়ারটি ছিল এবং আজকের যে ক্লোজ সেটি কিন্তু শেয়ারটি গত দিনের যে হাই অর্থাৎ 14 টাকা 50 পয়সা তার উপরে ক্লোজ করছে। অর্থাৎ এইটা খুব ভালো একটা পজিটিভ সাইন এবং এই শেয়ারটি কিন্তু আমরা জানি যে এই শেয়ারটি কিন্তু ভলিউম পেয়েছে গত দিনের তুলনায়। অর্থাৎ এই শেয়ারটি আমরা 10 এ নভেম্বর থেকে যদি একটু দেখে আসি যে এই 10 এ নভেম্বর সরি এখানে এই 10 এ নভেম্বর কিন্তু শেয়ারটি আমরা দেখেছিলাম 10 পয়সা নেগেটিভ পজিটিভ করে কিন্তু নেগেটিভ ক্যান্ডেল তৈরি করার পরেও কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ডে যায় এবং এখন যে শেয়ারটি হাই আমরা দেখতে পাচ্ছি এটিকে সে কিন্তু তার আর আজকে সবথেকে ভালো হতো যে 6 নভেম্বর যে হাইটি সে করেছিল অর্থাৎ 15 টাকা এর উপরে যদি সে ক্লোজ করতে পারত তাহলে একটা ভালো কনফার্ম একটা এ ধারণা দেয়া যেত এই মুজাফফর নিয়ে। তবে আগামী দিন হয়তো এই শেয়ারটি এই 15 টাকার উপরে হয়তো ক্লোজ করবে। আমরা শেয়ারটির যেই কি বলে আ ক্যাশ সেটি জানি যে মাত্র 3% সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ দিয়েছে এবং এই শেয়ারটির রেকর্ড ডেটের এখনো মাঝে বেশ কিছু সময় রয়েছে। তো এর মধ্যে হয়তো শেয়ারটির আমরা ফার্স্ট কোয়ার্টার ইপিএসও সবাই জেনে যাব। তো আমার কাছে যেটি মনে হয় যে এই শেয়ারটি যদি তার যে আপ ট্রেন্ড ইটা করে তাহলে কিন্তু 17 টাকা 50 পয়সা পর্যন্ত এই শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ডে আসবে। আপনারা এই বিষয়টিও একটু লক্ষ্য রাখবেন এবং শেয়ারটির আরএসআই বৃদ্ধির জায়গা রয়েছে। এমএসিডি আমরা দেখতে পাচ্ছি সেটিও ঊর্ধ্বমুখী এবং আজকে দেখেন ধূসর হওয়ার পরে কিন্তু আজকে একটু গাঢ় সবুজ ক্যান্ডেল তৈরি করে এবং এই ক্যান্ডেল পরে যদি সে আরেকটি একটু বড় ক্যান্ডেল তৈরি করতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় যে এই শেয়ারটিও সামনের দিকে যে টার্গেট সেই টার্গেটে অর্থাৎ 17 টাকা 30 পয়সা এই লেভেলে কিন্তু শেয়ারটি চলে আসতে পারে এবং এই শেয়ারটির মধ্যে সে ধরনের একটা সম্ভাবনা রয়েছে। তবে শেয়ারটি যদি এইখান থেকে রিজেক্ট হয়ে ফিরে আসে তাহলে কিন্তু এই শেয়ারটি আবার আমরা 14 টাকা বা 14 টাকা বা 13 টাকা 90 পয়সা এই লেভেলে কিন্তু আমরা এই শেয়ারটিকে আবার দেখতে পাবো। তবে আশা করি শেয়ারটি ভলিউম হয়েছে। যদিও আজকে এখানে প্রফিট টেকিং জোন ছিল। আগামী দিনে হয়তো ছোট একটি কারেকশন যদিও দেয়, যেহেতু সাপোর্ট প্লাস সাপোর্টই বলবো। এইখান থেকেই শেয়ারটি আসলে ঘোরা উচিত। এবং এখান থেকে যদি ঘুরে যায় তাহলে অবশ্যই শেয়ারটি ভালো করবে। তো এই ছিল মূলত মুজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড নিয়ে আলোচনা। এরপরে সিনো বাংলা নিয়ে আমি একটু আলোচনা করব। সিনো বাংলা যে ভাই বলেছেন আমি একটু বলব ভাই এই শেয়ারটি নিয়ে আমি আমার চ্যানেলে আলোচনা আরো একবার করেছি। আপনি একটু কাইন্ডলি এটাও দেখবেন। আর আপনার আজকে যেহেতু করেছেন আমি সেটাও আলোচনা করছি। এই শেয়ারটির যে ক্যান্ডেল সেটি আমরা দেখতে পাচ্ছি সেম ইনডেক্স ক্যান্ডেল। অবশ্য এখান থেকে শেয়ারটি সামনে কেমন করবে সে বিষয়ে আমি আপনাদের একটু বলি। এই শেয়ারটির আ এই শেয়ারটি আমাদের সাধারণ বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং 28শে অক্টোবর এই শেয়ারটির রেকর্ড ডেট। আজকের যে ভলিউম সেটি অবশ্যই সেল ভলিউম, বাই ভলিউম কতটুকু সেটাও আছে, হয়তো সেটি কম। তবে এই শেয়ারটি আগামী দিন আজকের যে ভলিউম সেটি আমরা দেখতে পাচ্ছি 3 লক্ষ ৭১,০০০ ভলিউম করেছে এবং গতদিন তার ভলিউম ছিল কিন্তু কম অর্থাৎ ১,১৪,০০০ অর্থাৎ আজকের ভলিউমটা সে অনেক বেশি করেছে। তো শেয়ারটি আজকের আমরা হিস্টোগ্রামের বারটাও দেখতে পাচ্ছি যে গতদিনের তুলনায় আজকের হিস্টোগ্রামের বারটাও বড় এবং গাঢ় সবুজ। তো এখান থেকে এই শেয়ারটি আগামী দিনে কেমন করবে সেই বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। এই শেয়ারটি আগামী দিনে আমরা হয়তো এই শেয়ারটি ৩৭ টাকার আশেপাশে দেখতে পারি। শেয়ারটি যদি তার প্রাইস অ্যাকশনটাকে কন্টিনিউ করে ৩৭ টাকা এর আশেপাশে আমরা শেয়ারটিকে দেখব এবং এরপরে যদি শেয়ারটি তার ভলিউমকে কন্টিনিউ করে তাহলে শেয়ারটি হয়তো তার এই ৪০ টাকার আশেপাশে শেয়ারটি যাবে এবং এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের কি বলে যে 10% ক্যাশ দিয়েছে। সেই 10% ক্যাশ এর আগেই অবশ্যই শেয়ারটি মুভমেন্টে আসবে এবং এই শেয়ারটির যে ইয়ারলি হাই সেটি আমরা সকলেই জানি যে এই শেয়ারটির ইয়ারলি হাই ৭৪ টাকা এবং ইয়ারলি লো
30 টাকা। তো এইখান থেকেই 30 টাকা যে ইয়ারলি লো, এই ইয়ারলি লোটা আমরা দেখেছি। তারপরে কিন্তু শেয়ারটি ঘুরে দেয় এবং ঘুরে কিন্তু সে তার প্রাইস অ্যাকশন অব্যাহত রেখেছে। মাঝে সে রেড ক্যান্ডেল তৈরি করে এবং গ্রিন ক্যান্ডেল সমন্বয় করে সে কিন্তু তার প্রাইস অ্যাকশনটাকে করছে। তো আমার কাছে মনে হয় যে শেয়ারটি ডাউন ট্রেন্ডে আগামী দিন থাকবে না। এই শেয়ারটি হয়তো আমরা আগামী দিন এই ৩৭ টাকার এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখব। অর্থাৎ ৩৫ টাকা থেকে আবার ওই ১ টাকা ২০ পয়সা বা ১ টাকার ১০ পয়সা এই ধরনের একটি গ্যাপ কিন্তু আমরা এই ফিনো বাংলা এই শেয়ারটি থেকে আশা করি এবং এই শেয়ারটি টোটাল যে শেয়ার সেটিও ৩ কোটি এবং পাবলিক হোল্ডিং কিন্তু ১,৮৫,০০,০০০ শেয়ার। এই শেয়ারটি গত বছর আপনারা সকলেই জানেন যে রাইট শেয়ার ইস্যু করার কারণে কিন্তু প্রাইস অনেক ডাউন ট্রেন্ডে চলে আসে। তো এইখান থেকে এই সিনো বাংলা প্রাইস অ্যাকশনের জন্য চেষ্টা করছে। তো আমার বিশ্বাস এবং ইন্ডিকেটর সবকিছুই এই মুহূর্তে যে ধরনের বার্তা দেয় সেটিও আমি আপনাদেরকে জানালাম। তো আশা করি এই সিনো বাংলা এই শেয়ারটি আগামী দিন অবশ্যই পজিটিভ মুভমেন্টে থাকবে এবং তার যে অবস্থান এই অবস্থান থেকে অবশ্যই শেয়ারটি তার আপট্রেন্ড কন্টিনিউ করবে। এই হচ্ছে মূলত এই সিনো বাংলা নিয়ে আমার আলোচনা। এরপরে আমি আপনাদের রিকোয়েস্টেড একটি শেয়ার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইউসিবি ব্যাংক। ইউসিবি ব্যাংকের কি অবস্থা আমরা একটু দেখি। ইউসিবি ব্যাংক আসলে আজকে নেগেটিভ। আজকে ব্যাংকিং সেক্টর পজিটিভ থাকলে ব্যাংকিং সেক্টরে অনেক শেয়ার পজিটিভ থাকলেও বৃহস্পতিবারে পজিটিভ থাকলেও কিন্তু ইউসিবি ব্যাংকও পজিটিভই থাকে, কিন্তু সেটা 10 পয়সা আমরা দেখতে পাচ্ছি এবং এই 10 পয়সার পজিটিভে সে 11,77,000 ভলিউম করেছে এবং এই শেয়ারটি টোটাল যে শেয়ার সেটি আমরা একটু দেখি কত। এই শেয়ারটি টোটাল সংখ্যা হচ্ছে 155 কোটি এবং পাবলিক হোল্ডিং 80 কোটি 81 কোটি শেয়ার এবং পি রেশিও 5 এবং ইয়ারলি যে হাই সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে 14 টাকা 70 পয়সা এবং ইয়ারলি লো সেটিও সে রিসেন্ট তৈরি করে এইখানে কত 8 টাকা 20 পয়সা। তো এখন এই শেয়ারটির কেমন মুভমেন্ট হতে পারে সে বিষয়ে জানতে চেয়েছেন। অলরেডি শেয়ারটিতে আমরা সেল সিগন্যাল পেয়ে গেছি এবং শেয়ারটি সেল সিগন্যালে আছে। এই মুহূর্তে আমরা অরেঞ্জ রেখাকে আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছি এবং আরএসআই 44.25। এই শেয়ারটির ভলিউম নাই, অনেক মানে লো ভলিউম। এই শেয়ারটির যে পাবলিক হোল্ডিং তাতে এই ধরনের শেয়ারে যে পরিমাণ ভলিউম হওয়ার কথা সেই ধরনের কোনো ভলিউম কিন্তু এই ইউসিবি ব্যাংকে নেই। তো এই মুহূর্তে আমার কাছে ইউসিবি ব্যাংক সম্পর্কে যে ভাই জানতে চেয়েছেন আমি আসলে আপনাকে কি বলবো, আমি আপনাকে কয়েকটা আশার কথা শোনাই। সেটি হচ্ছে ইউসিবি ব্যাংকের আপনি যেহেতু বিনিয়োগকারী আপনি অবশ্যই ইউসিবি ব্যাংক সম্পর্কে অবশ্যই ধারণা রাখছেন। তারপরেও আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে ইউসিবি ব্যাংকের যে নেট অ্যাসেট ভ্যালু সেটি কিন্তু ভালো এবং পি রেশিও সেটিও ভালো। এই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকটি অনেক দিন ধরেই একটা ডাউন ট্রেন্ডের মুভমেন্টে আমরা লক্ষ্য করেছি এবং এই মুভমেন্টটা যে শুধু ইউসিবি ব্যাংক এককভাবে করছে ব্যাপারটা এরকম না। ব্যাংকিং সেক্টরে আমরা সকল শেয়ারই আমরা মুভমেন্ট দেখেছি। শুধু হাতে গোনা কয়েকটি শেয়ার যদি বলি সেক্ষেত্রে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এই ধরনের যমুনা ব্যাংক আজকে আমরা হল্টেড দেখেছি। কিছু কিছু ব্যাংক ব্যতী দেখে আমরা কিন্তু ম্যাক্সিমাম ব্যাংক আর ডাউন ট্রেন্ড আর ব্যাংকের যে তারল্য সংকট এই কথাটি বারবার চলে আসছে। তো ব্যাংকিং তারল্য সংকট হয়তো কিছুদিনের মধ্যে আমরা এই ব্যাংক সেক্টর নিয়ে একটু ভালো সংবাদ পাবো, কারণ আমরা গতকালকেও গভর্নরের বক্তব্য শুনেছি, অর্থ উপদেষ্টার বক্তব্য শুনেছি। সবকিছু মিলিয়ে ব্যাংকিং সেক্টরের যে তারল্য সংকট সেটি নিয়ে তারা কাজ করছেন এবং তারা বিভিন্ন ব্যাংকিং 10টি ব্যাংকে কিন্তু তারা এই দিয়েছে আর্থিক ঋণ কিন্তু তারা ইতিমধ্যেই ব্যবস্থা করছে। তো সেক্ষেত্রে এই ইউসিবি ব্যাংক সহ অন্যান্য আরো যে দুর্বল এই ইউসিবি ব্যাংকটাকে আমি ওইভাবে বলবো না, কারণ ইউসিবি ব্যাংক একটা ভালো মুভমেন্ট দের মধ্যে দিয়ে লেনদেন করে। সে সবসময় সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড দিয়ে থাকে। আমরা গত বছরও দেখেছি যে এই ইউসিবি ব্যাংক কিন্তু 5% ক্যাশের পাশাপাশি কিন্তু 5% স্টক ডিভিডেন্ডও দিয়েছিল। তো স্টক ডিভিডেন্ডের কারণে শেয়ার সংখ্যাও বেড়ে গিয়েছিল। সেখানেও কিছু প্রাইস ফলের কারণ ছিল এবং প্রাইস ফল করে ব্যাংকিং সেক্টর ডাউন ট্রেন্ড সবকিছু মিলিয়ে একটা
খারাপ অবস্থার মধ্যেই ব্যাংকিং সেক্টরটা যাচ্ছে। তো সেক্ষেত্রে এই শেয়ারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম না। তো আমার কাছে মনে হয় যে এই শেয়ারটির আসলে কারেকশন লেভেলটা কত হতে পারে? আমার কাছে যেটি জানতে চেয়েছেন, আসলে কারেকশন লেভেলটা আমার কাছে যেটা মনে হয় যে এই শেয়ারটির কারেকশন লেভেল এই ৳১০.৩০ যে লেভেলটি রয়েছে, এটি মূলত দেখেন এখান থেকে এই শেয়ারটি কিন্তু এই একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। এখন আপনি যদি তাকে এই ৳১০.২০ র মধ্যে নিয়ে আসেন বা ৳১০.১০ মধ্যে যদি নিয়ে আসেন, তাহলে সেটি মানে খুব জোরাজুরি করা হয়ে যাবে। তার সঙ্গে মানে অনেক বিতর্কিত হতে হবে। তবে আমার মনে হয় যে এই শেয়ারটি ৳১০.২০ র এই যে সাপোর্টটা, এই সাপোর্টটা হয়তো শেয়ারটি ভাঙবে না এবং এই শেয়ারটি হয়তো আস্তে, আস্তে তার যেই মুভমেন্ট ১০ পয়সা, ২০ পয়সা এটি হয়তো সে মাঝে, মাঝে আ আ কন্টিনিউ করবে এবং ছোট, ছোট কারেকশন দিয়ে সে আপ ট্রেন্ড এ যাবে এবং সেই আপ ট্রেন্ডটা যদি যায়, তাহলে আমার কাছে মনে হয় যে এই শেয়ারটি ৳১১.৮০ পর্যন্ত অর্থাৎ এই কি বলে এই লেভেলটাতে শেয়ারটি আসতে পারে। তবে অবশ্যই সেই শেয়ারটিতে এই ইউসিবি ব্যাংকের ভলিউম হতে হবে এবং এই ব্যাংকিং সেক্টরটাও একটু মুভমেন্ট এ থাকতে হবে। সেটা ছোট বড় যেকোনো ধরনের মুভমেন্টই হতে পারে। তবে মুভমেন্ট থাকতে হবে এবং ইনডেক্সও পজিটিভ থাকতে হবে। এই হচ্ছে মূলত ইউসিবি ব্যাংক নিয়ে আলোচনা। আর আরেকটি ব্যাংক নিয়ে আজকে রিকোয়েস্ট হয়েছে। সেটি হচ্ছে উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংক নিয়ে আলোচনা করি। উত্তরা ব্যাংকের আজকে আমরা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুবই ভালো। এই উত্তরা ব্যাংক আগামী দিন কেমন করবে একটু দেখি। উত্তরা ব্যাংকের ক্যান্ডেলস্টিকটা খুবই সুন্দর আসছে এবং উত্তরা ব্যাংকের প্রাইস অ্যাকশন ভালো। কত পয়সা? এখানে আমরা দেখতে পাচ্ছি ৳১১ সরি 22-21.90 লো। এখানে ৳২১.৯০ অর্থাৎ এই শেয়ারটির ৳২১.৯০ আজকে লো হয়েছিল এবং হাই হয়েছিল ৳২২.৫০ এবং ক্লোজ যেটা সেটা দেখতে পাচ্ছি ৳২২.৪০ অর্থাৎ আগামী দিনে অর্থাৎ গতদিন এই শেয়ারটির হাই ছিল কিন্তু ৳২১.১০ এখানে আপনার যেটা হাই দিতে এই হাইয়ের উপরে কিন্তু আজকে সে ক্লোজ করছে অর্থাৎ ৳২২.৪০ এবং আজকের যে ভলিউম সেই ভলিউমটাও কিন্তু সে সুন্দর ভলিউম পেয়েছে। মানে সুন্দর বলতে গত দিনের তুলনায় আরকি ভালো। মানে এই ভলিউম তো আসলে সচরাচর ব্যাংকিং সেক্টরে এরকমই ভলিউম। তো ১০ লক্ষ ভলিউম পেয়েছে, ১০ লক্ষ ভলিউম পেয়েছে ৩৬,০০০ এবং আরএসআই বা বা মানে বৃদ্ধির ভালো জায়গা আছে এখানে। এবং শেয়ারটির হিস্টোগ্রাম, এমএসসিডি যদি আমরা একটু দেখি হিস্টোগ্রামে অলরেডি সেল সিগন্যাল আ এবং এমএসসিডি আমরা একেবারে মুখোমুখি অবস্থানে দেখতে পাচ্ছি এবং এই শেয়ারটি আমরা যদি এইদিকে একটু ধরি, এই শেয়ারটির আমরা যদি এইদিকে একটু আসি, এই শেয়ারটি দেখেন এখানে এসে শেয়ারটি ডাব্লু প্যাটার্ন তৈরি করতে পারেনি। সম্পূর্ণরূপে সে ডাব্লু প্যাটার্ন তৈরি করতে পারেনি। যার ফলশ্রুতিতে শেয়ারটি আ যখনই সাকসেসফুলি ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে, এইখানটায় আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি অর্থাৎ এইখানে লো ছিল ৳১৮.৭০ এবং এখানে হাই ছিল ৳২০.৪০ অর্থাৎ আ এইখানে কিন্তু একটা প্রফিট টেকিং জোন ছিল এই লেভেলে এবং এই লেভেলটাতে আমার কাছে মনে হয়েছে এটাও একটা ডাব্লু প্যাটার্ন এবং এখানেও আমরা একটু দেখতে পাচ্ছি যে তার ৳২১.৪০ এবং এইখানটায় সে ৳২২.৭০ অর্থাৎ এইখানেও একটা প্রফিট টেকিং জোন হয়েছে এবং এইখানে সে একটা প্রফিট টেকিং জোন তৈরি করতে চাচ্ছে এবং সেটা হয়তো সম্ভব এবং সেটা সম্ভব হলে আমার মনে হয় এই শেয়ারটি আগামী দিনে যদি ভালো করে তাহলে আমরা ৳২২.৮০ এই লেভেলে হয়তো উত্তরা ব্যাংকে আমরা দেখতে পাবো। তো উত্তরা ব্যাংকের আমি একটু হিস্ট্রিটা বলি। উত্তরা ব্যাংকের হিস্ট্রিটা কি সেটা আপনারা একটু জেনে রাখেন। এই শেয়ারটির আমরা গত বছর দেখেছিলাম খুব ভালো কিন্তু ক্যাশ দিয়েছিল, হ্যাঁ? এবং এই ক্যাশটাও ছিল মানে ৳২০ বা ৳২১ এই লেভেলের একটি শেয়ারে যখন ১৭% ক্যাশ দেয় সেটি কিন্তু অবশ্যই ভালো। ১৭.৫% শুধু ক্যাশই না এই শেয়ারটি কিন্তু
আপনারা জানেন যে 12.5% কিন্তু স্টক ডিভিডেন্ডও দিয়েছিল সাধারণ বিনিয়োগকারীদের। তো এটা কিন্তু খুব ভালো এবং আমরা যে রিসেন্ট হাই দেখতে পাচ্ছি এটিও কিন্তু ৳২৭.২০ অর্থাৎ এই রিসেন্ট হাইটা আপনি যদি দেখেন আগস্ট মাসে অর্থাৎ সে মে মাসে কিন্তু সে ক্যাশ এবং স্টক দিছিল। তাহলে মে, জুন, জুলাই, আগস্ট এই আগস্টে এসে কিন্তু আপনি যদি এই আ আ রেকর্ড ডেটের আগে শেয়ারটি বাই করেন অর্থাৎ এখানে ক্যাশ সহ আপনি এখানে কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন এ আপনি কিন্তু শেয়ারটি সেল করে প্রফিট টেক করতে পেরেছেন এবং এই পরে কিন্তু শেয়ারটি একটা ডাউন ট্রেন্ড এর মুভমেন্ট রয়েছে এবং শেয়ারটি কিন্তু সেই ডাউন ট্রেন্ড দিয়েই যাচ্ছে। অর্থাৎ এই ৳২০ থেকে ৳২১.৪০ এই লেভেলটিতে কিন্তু শেয়ারটির লেনদেন হচ্ছে। তো আমার কাছে যেটি মনে হয় যে এই শেয়ারটি যে কোয়ার্টার, থার্ড কোয়ার্টার ইপিএস সেটি কিন্তু এই শেয়ারটির পজিটিভ এসেছে এবং এই শেয়ারটির পি রেশিও সেটিও কিন্তু ভালো ৪.৪০ এবং ন্যাভটা কিন্তু আরো ভালো ৩০ দশমিক আ আ ৩০.৩০। তো এই শেয়ারটির অন্যান্য ব্যাংকের তুলনায় এই শেয়ারটির আরেকটি ভালো রয়েছে সেটি কিন্তু এই শেয়ারটির শেয়ার সংখ্যা অর্থাৎ ৳৮২ কোটি টাকা। টোটাল ৮২ কোটি শেয়ার, টোটাল শেয়ার অর্থাৎ এই বছরে যদি তার এই যে ১২% স্টক ডিভিডেন্ড না দিতেন তাহলে কিন্তু শেয়ারটি আরো শেয়ার সংখ্যা কম থাকতো। তো স্টক ডিভিডেন্ড দেওয়ার পরে কিন্তু শেয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সবকিছু মিলিয়ে যে পাবলিক হোল্ডিং সেটিও কিন্তু ৩০,৫৫,০০,০০০ মতো শেয়ার রয়েছে এবং আশা করি আগামী দিন যদি এই শেয়ারটি তার যে প্রাইস সেটি যদি ধরে রাখতে পারে তাহলে আমার কাছে যেটি মনে হয় যে ২২-২৩ টাকা এই লেভেলে এবং ৳২২.৮০ এই লেভেলে শেয়ারটি আসবে এবং এটা যদি সে সফলভাবে ব্রেকআউট করতে পারে তাহলে আমরা ৳২৩ উপরে এই শেয়ারটি দেখব। তো এই ছিল মূলত উত্তরা ব্যাংক নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমি আরেক ২ টি শেয়ার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ট্রাকো সিএনজি। ইন্ট্রাকো নিয়ে আমি এর আগে বলেছিলাম। আসলে আপনারা বলেন, না বললে অসন্তুষ্ট হন। একটু আ হয়তো কষ্ট জায়গা থেকে যায়। যার কারণে একটু বলব যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে দেখবেন এবং আ অম এগুলো তো কন্টিনিউ, হ্যাঁ? ১ দিন ২ দিন পর পরই শেয়ারের খুব প্রাইস মুভমেন্ট বা প্রাইস অ্যাকশন সবকিছুই জানা যায় এবং কি শেয়ার নিয়ে আলোচনা করি সেটিও আ আপনাদেরকে জানতে হবে এবং আপনারা আমার মূল আ কি বলে শক্তি। আপনাদের বাইরে তো আমি না। তো আপনারা আমার আলোচনা শুনবেন কিন্তু যেটা একাধিকবার করা হয় সেক্ষেত্রে আবার আলোচনা করলে অনেকেই খারাপ ভাবে। তো সেটাই আরকি বলতে চাচ্ছিলাম। আপনি এখানে দেখেন, আপনার এইখানে এই শেয়ারটি ২২শে জুলাই এই শেয়ারটির প্রাইস ছিল ৳৪১.৯০। পরে এই শেয়ারটির এখন প্রাইস আজকের যে প্রাইস সেই প্রাইসটা আপনি দেখতে পাচ্ছেন যে ৳১৮.১০। এই ইন্ট্রাকো সিএনজি আজকে পজিটিভ ২০ পয়সা দিয়েছে। কিন্তু আজকে দেখেন সে ৳৪১.৯০ থেকে আজকের যে প্রাইস এই কত বলে ৳18.১০। তাহলে এই ৳২২ হুম? এই ৳২২, ৳২৩ র একটা গ্যাপ কিন্তু সে তৈরি করেছে। এটা আপনিও দেখছেন, আমিও দেখছি বা যারা বিনিয়োগকারী আছেন তারা আরো বেশি ভালো জানেন। তো দেখেন এই শেয়ারটি এত আপ ট্রেন্ডে যাওয়ার কি কারণ থাকতে পারে? এই শেয়ারটির আপ ট্রেন্ডে যাওয়ার আমার কাছে যেটি মনে হয়েছে যেটি আ এই শেয়ারটি আপ ট্রেন্ডে যাওয়ার মূল যে কাজ সেটা তার যে ইপিএস গুলো, হ্যাঁ? এই ইপিএস গুলো কিন্তু সে এই পুরা বছরের কোয়ার্টারলি যে ইপিএস গুলো আসে সে কিন্তু ইপিএস কিন্তু ভালো দিতে পারেনি। আপনারা অবশ্যই জানেন এই বিষয়টা যে তার 1st কোয়ার্টার, 2nd কোয়ার্টার, 3rd কোয়ার্টার বা অ্যানুয়াল ইপিএস এবং গত গতকালকে গতকালকেই তো বৃহস্পতিবারে ইপিএস দিয়েছে 1st কোয়ার্টার সেটিও কিন্তু নেগেটিভ। তো এত নেগেটিভ ইপিএস এবং ন্যাব যে খুব ভালো ইন্ট্রাকো সিএনজির, ইন্ট্রাকো কি বলে রিফুয়েলিং স্টেশন আরকি। ইন্ট্রাকো সিএনজি না, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। তো ন্যাব যেটা বলে সেটিও কিন্তু খুব ভালো না। মজবুত ন্যাব না। হ্যাঁ? কিন্তু শেয়ারটির যে টোটাল শেয়ার সংখ্যা সেটি কিন্তু কম ৯ কোটি। কিন্তু এই ৯ কোটি শেয়ারের পাবলিক হোল্ডিং কিন্তু আবার অনেক বেশি। যেখানে পাবলিক হোল্ডিং ৫,৭০,০০,০০০ শেয়ার। তো এইখানে শেয়ারটির আমরা দেখেছি যে কি বলে যে ক্যাশ ডিভিডেন্ড দেয়নি ১। দ্বিতীয়ত এই শেয়ারটির আমরা আগামী সপ্তাহে এই শেয়ারটির আমরা রেকর্ড ডেট পাবো। তো রেকর্ড ডেটে শেয়ারটির কি প্রাইস অ্যাকশন হবে? রেকর্ড ডেটের পরে তো প্রাইসে ফল হবে।
আবার ব্যতিক্রমও হয় অনেক ক্ষেত্রে। যেহেতু শেয়ারটি ক্যাশ ডিভিডেন্ড দেয়নি, তো সেক্ষেত্রে শেয়ারটির ফল হওয়ার সম্ভাবনা খুব বেশি না। হ মানে স্বাভাবিক ফল হবে, সেটা হয়তো একবেলা হবে আবার পরে ঘুরে যাবে। তো শেয়ারটি আজকে কিন্তু ভালো ভলিউম পেয়েছে। আমরা গতদিন শেয়ারটির কি বলে আমরা গতদিন শেয়ারটির হল্টেড অবস্থায় দেখেছিলাম, অর্থাৎ ৳১.৬০ মানে প্রাইস অ্যাকশন হয় এবং এইখানের যে ভলিউম গুলো দেখতে পাচ্ছেন যে ৩ দিনের যে ভলিউম, এই ৩ দিনে যারা প্রফিট মানে ৳১৬.৫০ শেয়ার বাই করেছে তারা ৳১৭.৯০ বা আজকের যে ৳১৮, ৳১৯.৩০ এই লেভেলে তো সেল দিয়ে বের হয়ে প্রফিট টেক করেছে। এটা নিঃসন্দেহে সত্যি কথা। কারণ এই শেয়ারটি যেহেতু ক্যাশ ডিভিডেন্ড দেয়নি, সেহেতু এখানে মানে ক্যাশ খাওয়ার জন্য কেউ বসে নাই। তো এখন এই শেয়ারটি কি হতে পারে? এখন এই শেয়ারটি আরেকটু কারেকশন এ আসতে পারে। ছোট কারেকশন এ এসে সেটা হয়তো ৳১৮ বা ৳১৭ বা ৳১৭.৯০। যদি এই কারেকশনটাকে কমপ্লিট করতে পারে তাহলে আমরা এই শেয়ারটিকে ৳২০.২০ দেখবো এবং ৳২০.২০ পরে শেয়ারটি যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তো ৳২২ এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পারি। তবে এই শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে RSI সেটি কিন্তু কম, অর্থাৎ RSI বৃদ্ধির সুযোগ রয়েছে ৪৬.৬১ এবং RSI টা একটা আম কি বলে যে সাপের মতো ফনা ধরে আছে। অর্থাৎ সে সামনের দিকেই যেতে চায়, পিছনে আগাবে না। সে সামনের দিকে যাবে এবং সামনের দিকে এই ব্রেকআউট গুলো যদি সেই না করতে পারে তাহলে সে কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে আস্তে, আস্তে চলতে থাকবে। মাঝে, মাঝে হল্টেড করবে মাসে একটা, আবার ডাউন ট্রেন্ডে আসবে। এইভাবে সে অবস্থান করবে এবং তার হিস্টোগ্রামের যে বার সেটি দেখতে পাচ্ছেন যে গাঢ় এবং আ বড় হয়েছে গত দিনের তুলনায় এবং RSI টা MACD টা সেটিও কিন্তু ম্যাগনিটা গত দিনের তুলনায় আজকে কিন্তু একটু ঊর্ধ্বমুখী। তো আশা করছি যে এই ইন্ট্রোকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড আগামী দিনে তার এই যে আ প্রিডিকশন সেটিকে সে হয়তো আ করে সামনের দিকে আগাবে। তো এই হচ্ছে মূলত ইন্টোকো নিয়ে আমার আলোচনা। এরপরে আমি আইপি আ ডিসি এই শেয়ার আইপিডিসি নিয়ে আমি একটু আপনাদের সাথে আলোচনা করব। তো আইপি আইপিডিসি সম্পর্কে যদি একটু দেখি যে আজকে তার শেয়ারটির কি বলে প্রাইস আ ২০ পয়সা বৃদ্ধি পেয়েছে। বাট ক্যান্ডেল প্যাটার্নটি ভালো না এবং নেগেটিভ। এছাড়াও শেয়ারটির ভলিউম যদি আমরা দেখি, শেয়ারটির ভলিউম কিন্তু ৭,৬৮,০০০ ভলিউম এবং সে গ্র্যাজুয়ালি ভলিউম একই মাপের ভলিউম সে করে যাচ্ছে এবং শেয়ারটির যদি আমরা একটু ছোট করে দেখি, এই শেয়ারটির আমরা ইয়ারলি যে হাই সেটি দেখেছিলাম ৳৫৭.৬০ এবং ইয়ারলি হাইটা অনেক দূরে। আর ইয়ারলি লো সেটি আমরা দেখতে পাচ্ছি ৳১৭.৩০। তো এই শেয়ারটির RSI সমান্তরাল ভাবেই যাচ্ছে। খুব বেশি না, ঝিকঝ্যাক আকৃতির এবং ভলিউম সে গ্র্যাজুয়ালি ভলিউম তৈরি করছে। ভলিউমে খুব বেশি আমরা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি না, অর্থাৎ ৫,০০,০০০, ৬, ৭, ৮,০০,০০০ এই লেভেলে সে কিন্তু ভলিউম করে যাচ্ছে এবং এই শেয়ারটির যে ইয়ারলি লো সেটিও আপনারা জানেন যে এই শেয়ারটির যে ইয়ারলি লো সেটি কিন্তু সে রিসেন্ট করে, অর্থাৎ এইখানে আমরা ইয়ারলি লো দেখতে পাচ্ছি ২৯শে অক্টোবর এই শেয়ারটি তার ইয়ারলি লো করে এবং এই ৳১৭.৬০ পরেই কিন্তু শেয়ারটি ঘুরে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ারটি তার হাই করে, অর্থাৎ ৪ নভেম্বর এই শেয়ারটি তার হাই করে ৳২১.৪০ অর্থাৎ এখানে একটা প্রফিট টেকিং হয় এবং প্রফিট টেকিং এর পরে শেয়ারটি থেকে যা বের হয়ে গিয়ে এখানে কিন্তু একটা ভালো অবস্থান তৈরি করে। রেড ক্যান্ডেল পরে একটা গ্রিন ক্যান্ডেল, বাট সেটিও কিন্তু সে ধরে রাখতে পারেনি। প্রাইস অ্যাকশন হয়নি। যদিও ১১ই অক্টোবর যদি আমরা একটু দেখি যে এইখানে অ্যা ১১ই অক্টোবর সে তার একটা ৬০ পয়সার একটা পজিটিভ ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি। বাট এই আনচেঞ্জড অবস্থায় সে কিন্তু তার দিন শেষ করেছে এবং আনচেঞ্জড অবস্থায় আ থাকে এবং রেড ক্যান্ডেল তৈরি করে। আজকেও শেয়ারটি রেড ক্যান্ডেল তৈরি করে কিন্তু প্রাইস ২০ পয়সা বৃদ্ধি পায় এবং আজকের যে হাই সেটিও আপনারা দেখতে পাচ্ছেন ৳২০.৯০ তে হাই তৈরি করে। তো আগামী দিনে এই শেয়ারটি কেমন হবে সেটি আপনাদেরকে একটু বলি যে এই শেয়ারটি আ এই যে ক্লোজিং এর গত বছর 5% স্টক এবং 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং এই শেয়ারটির পাবলিক হোল্ডিং কিন্তু বেশ ভালো, একেবারে খারাপ বলব না। ৬০,৩৫,০০,০০০ শেয়ার এবং টোটাল শেয়ার সংখ্যা কিন্তু খুব বেশি ৩৮,৯৬,০০,০০০ এবং ন্যাব শেয়ার তুলনায় বা সবকিছু মিলে ন্যাবটা কিন্তু খুব বেশি
হেলদি বলা যায় না, পি রেশিও অনেক বেশি ৩৯, এবং থার্ড কোয়ার্টারের যে ইপিএস সেটিও কিন্তু নেগেটিভ আসছে। তো আইপিডিসি আসলে একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের অবস্থা, ব্যাংকিং অবস্থা, এই সবকিছু ডিপেন্ড করে। মিউচুয়াল ফান্ড সবকিছু কিন্তু একই ধারায় একইভাবে যাচ্ছে। তো এটিও আইপিডিসি তার বাইরে না। তবে আইপিডিসির ক্ষেত্রে যেটা হতে পারে যে ব্যাংকিং সেক্টর মুভমেন্টে আসলে এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যদি মুভমেন্টে আসে, তাহলে হয়তো এই শেয়ারটিতে মুভমেন্ট আমরা লক্ষ্য করব, এবং এই শেয়ারটির আমরা ফার্স্ট টার্গেট যেটা ধরে রাখতে হবে যে ২১ টাকা ৬০ পয়সা, এই লেভেলটাকে আগে শেয়ারটি ক্রস করতে হবে। তারপরে এই শেয়ারটি সামনের দিনে কি ধরনের আচরণ করে সেটা সম্পর্কে ভালো বলা যেতে পারে, বলা যাবে। এবং এই শেয়ারটির আরএসআই আপনারা দেখেছেন, এবং ম্যাকডি সেটিও দেখতে পাচ্ছেন মুখোমুখি অবস্থান করছে, এবং হিস্টোগ্রামের বারগুলো ছোট হয়ে আসছে, এবং যদিও আজকে সে গ্রিন করেছে, তবে এই গ্রিনটা হয়তো আগামী দিনে হয়তো এরকম থাকবে না। আগামী দিনে হয়তো এটি ধূসর হয়ে আবার আমরা সেল সিগন্যালের এই রেড দেখতে পাবো। তো আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন, এবং এইগুলো বুঝে বুঝে আপনারা শেয়ারটিতে বিনিয়োগে আসবেন, এটাই আমি প্রত্যাশা করি। তো এই ছিল আজকের বন্ধের দিনে আপনাদের সাথে আলোচনা। তো আশা করি আপনারা সকলে এত সময় আমার সঙ্গে ছিলেন এবং আমার আলোচনা শুনেছেন। আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। একই সঙ্গে আমি আপনাদের প্রত্যেকের শারীরিক সুস্থতা কামনা করি, এবং আগামী দিনে যেন মার্কেট ভালো হয় সে বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি। তো আজকে আমি এখানেই আমার আলোচনা শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।